নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমাদের সঞ্জয় ডুবরি ঘোরার গল্প। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে এসে পৌঁছলাম সঞ্জয় ডুবরির জঙ্গলে। কলকাতা থেকে মধ্যপ্রদেশের সবথেকে নিকটবর্তী টাইগার রিজার্ভ হলো সঞ্জয় ডুবরি। আর এখানে এসেই প্রথম দিন বাঘের দেখা পেয়ে মনটা আমাদের ভীষণ খুশি খুশি হয়ে আছে। পরদিন সকালবেলার সাফারিতে বেরোবো। এখানে আমরা 6টা সাফারি করেছিলাম। আমরা ছিলাম মিশ্রাজির হোমস্টেতে। এখান থেকে জঙ্গলের বাতকাটোল গেট পর্যন্ত যেতে কিন্তু বেশ সময় লাগে। জয় ভবানী, জয় মাতা দি, জয় ভবানী। সকালের সাফারির একটা অন্য রকমের উত্তেজনা আছে। জগৎ প্রসূতি স্থিতি নাচবে তবে ত্রিগুণাত্মধারিণে বিরিঞ্চি নারায়ণ শঙ্করাত্মরে ওম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। সকাল সকাল জিপসি গাড়িতে উঠে যাওয়া হচ্ছে। এপ্রিল মাস, একটু বেলা হলে প্রচণ্ড গরম পড়ে, কিন্তু সকাল বেলাটা যথেষ্ট ঠান্ডা লাগছে। সোয়েটার না হলেও জামার একটা লেয়ারিং থাকলে বেশ আরাম বোধ হয়। এই যে পথটা, এটাও বাফার এরিয়ার মধ্যে দিয়ে। চোখ কান খোলা রাখলে এখানেও কিন্তু কিছু পাখি এবং কিছু স্তন্যপায়ীর দেখা পাওয়া যেতে পারে। সঞ্জয় ডুবরিতে চিংকারা বা ইন্ডিয়ান গ্যাজেল পাওয়া যায় এবং সেটা কিন্তু এই বাফার এরিয়াতেই পাওয়া যায়। করে আবার এই প্রাণীটা দেখতে পাওয়া যায় না। তবে এই জায়গা দিয়ে গাড়ি এত জোরে ছোটে যে চিংকারা দেখতে পেলেও ছবি তোলা সম্ভব হবে না। গেটের কাছে চলে এলাম, 6:45 বাজে। এখন আমরা ঢুকবো। এখন আমরা যখন স্টার্ট করেছিলাম তখন পুরোপুরি অন্ধকার ছিল, এখন তো বেশ আলো ফুটে গেছে। এখন আমাদের দুটো গাড়ি। এবার জঙ্গলের ভেতরে এখন মোবাইল অ্যালাউ নয়, মোবাইলগুলো ওই জন্য জমা রাখতে গেছে। আর আরও কিছু ফর্ম্যালিটিস আছে, সেটা করে এবার আর কি গাইডও চলে আসবে। আমাদের গাইড এসে আমাদের সামনে যে সিটে বসে, তারপরে আর কি আমরা এখন তারপরে যাওয়া শুরু করব। মেন টার্গেট টাইগার, কিন্তু অন্যান্য পাখি টাখিও দেখতে পাবো আজকে আশা করছি। গতকাল আমাদের পাখির সাইটিং খুব একটা হয়নি। আজকে যেহেতু 11:30 অবধি সময় আছে সাফারি করার, তো র্যাপটার দেখতে পাওয়ার চান্স আছে এবং আমাদের মনে হয় দেখা যাবে। এই মহুয়া গাছের একদম নিচেই দাঁড়িয়েছে আমাদের গাড়িটা, আর টপ টপ করে ফুল পড়ছে, মহুয়ার ফুল, তেমনি গন্ধ। এই সময়টা মহুয়ার সিজনে চারিদিকে জঙ্গলে সেই মহুয়ার একটা মাতাল করা সুবাস। আজকে সকালবেলা গাড়িগুলো একটু কম, কালকে ইভিনিং সাফারিতে তো মানে বেশ অনেকগুলো গাড়ি ছিল। তাছাড়া আজকে সোমবার, সেটাও একটা কারণ। সোমবার দিন মানে উইকেন্ডে একটু ভিড় বেশি থাকে। এমনিতে এখানে বেশি একটা গাড়ি ঢোকে না, 12-14টা গাড়ি আছে এখন। গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা বাফার এরিয়ার ওপর দিয়ে গিয়ে তারপরে উমরারি নদী পেরিয়ে তবে গিয়ে কোর এরিয়ায় প্রবেশ করে গাড়ি। তবে বাফারেও কিন্তু মাঝে মাঝে বাঘের দর্শন পাওয়া যায়। জঙ্গলে সকালবেলা মহুয়া সংগ্রাহকরা এসেছেন। আশেপাশের গ্রামের গরিব মানুষরা জঙ্গলে ঢুকে পড়েন। তারা অনেক সময় কোর এরিয়াতেও চলে আসেন এবং তারা জঙ্গলে যে বড় বড় মহুয়া গাছ, তার তলায় যে মহুয়া ফুল পড়ে থাকে, সেগুলো
সংগ্রহ করে নিয়ে যান বিক্রি করার জন্য অথবা নিজেদের ব্যবহার করার জন্য। এটা কিন্তু বেশ রিস্কি, কিন্তু এরা এতই গরিব মানুষ যে প্রাণের ঝুঁকি নিয়েও এরা এই কাজটা করেন। সকালবেলা খুব খানিক খোঁজাখুঁজি চলল। ভোরবেলায় টাইগার সাইটিংয়ের আদর্শ সময়, তবে শুধু বাঘই বলবো নয়, পাখির জন্যেও কিন্তু সকালবেলার সাফারিটা বেশ আদর্শ। খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি, তবে হ্যাঁ, পাখির দর্শন কিছু পাওয়া গেছে। জঙ্গল শুধুমাত্র বাঘ দেখার জন্যে নয়, জঙ্গলকে সম্পূর্ণভাবে তার রূপ, রস, গন্ধ নিজের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগ করতে পারলে তবেই জঙ্গলে যাবার সার্থকতা। সঞ্জয় ধুবড়ির প্রধান বৈশিষ্ট্য হলো এর বিস্তীর্ণ শালবন। এখানে উত্তর ভারতের আর্দ্র পত্রঝরা শালবন এবং মিশ্র পত্রঝরা বন একসঙ্গে দেখা যায়। ময়ূর যতই পরিচিত একটি পাখি হোক না কেন, তবুও ময়ূরের এই নাচ করার দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যতবারই দেখি চোখ ফেরাতে পারি না, আর ছবিও তোলা হয়েই যায়। সঞ্জয় ধুবড়ির জঙ্গলে ময়ূরের এই নাচের দৃশ্য অনেকবার দেখেছি আমরা। জঙ্গলের চেহারাও এক একবার এক এক রকম। এখন বর্ষাকালে জঙ্গল বন্ধ, কিন্তু বর্ষার পরে যখন অক্টোবর মাসে জঙ্গল খুলবে তখন গিয়ে দেখবেন এই একই জঙ্গল ঘন সবুজ হয়ে রয়েছে, আর সাইটিংও এই সময় অত হয় না। অথচ এই সময়টা মানে মার্চ এপ্রিল নাগাদ যে সময় আমরা গেছিলাম, সেই সময় কিন্তু সাইটিং বেশ ভালোই হচ্ছে, কারণ চারিদিকটা রুক্ষ ঊষর হয়ে রয়েছে এবং দূর থেকেও বাঘের আনাগোনা থাকলে দেখতে পাওয়া যাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওয়াটার হোলের আশেপাশে বাঘ দেখার চান্স। কিন্তু আজকে সকালটা সত্যি আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও এখনও আমরা টাইগার সাইটিং করতে পারিনি। जैसे कि मतलब हाँ ये भटा कीजिए आप नहीं टाइगर तो निकल भाई कहीं टाइगर टाइम हो गया जैसे कि चला होगा तुम्हें वाली जैसे कि रोड तक क्रॉस करेगा इतना धीरे चले क्रॉस कीजिए मान ली कहाँ खड़े कहाँ थे कोई इतनी गाड़ी जानी थे हाँ यहाँ तिराहा लगाए थे पहाड़ के लगे पहाड़ी के लगे मंडोला और इतने वही तरफ तक है वो नीचे का है तो यह कि अपन প্যাকড ব্রেকফাস্ট হোমস্টে থেকে নিয়ে এসেছিলাম, এবার এখন সেটা খাওয়া হবে। আর কালকে হাতি ক্যাম্পে যাব। হাতি ক্যাম্প আগের বার আমরা 2-3 বার হাতি ক্যাম্পেই খাওয়া দাওয়া করেছিলাম। তো বাঘ আছে বলে মনে হচ্ছে না, ঘুরেই আছে একটু দূর কালকেও দেখা হচ্ছে মনে হচ্ছে। तोड़ दीजिए। প্যাকড ব্রেকফাস্ট মানে ব্রেড অ্যান্ড বাটার আর কলা, জ্যাম আর ডিম সিদ্ধ अंडा ये है सर अंडा उधर भी है আর এই কিছু अंडा खोल रहा है ছোটখাটো स्नैक्स। वैसे इस कैंप का नाम क्या है? ये बहरवार कैंप है हाँ, बहरवार बहरवाड़। जी। अच्छा, পেছনে লেমন গ্রাসের একটা জায়গা আছে, লেমন গ্রাস দিয়ে চা বানাচ্ছে। আরে বাহ, আলাদাই ব্যাপার, ব্যাপারই আলাদা, তাই তো। আমি দেখছি লেমন গ্রাস ছিটছে, তো বুঝলাম মনে হয় চাই করবে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আবার গাড়িতে ওঠার পালা। আবার হচ্ছে পরের রাউন্ড, না কি বলবো, একই রাউন্ডে আর কি চলছে। ব্রেকফাস্টের পর আবার
এরপরে আবার দেখবো আবার যদি কিছু পাওয়া যায়। সকাল থেকে অনেকবার ট্রাই করলাম, কিন্তু আমরা এখনো আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি, সেই জন্য আমরা একটু বিমর্ষ, যদিও আমরা হাসছি। না আজকে একটা সাংঘাতিক কল পেয়েছি সেটা বললেন না? আমরা একটা দারুণ কল পেয়েছি, তাহলে একদম পজিটিভ দিয়েছিল। একদম কল ছিল, মানে ওটাই যে আমরা টাইগার দেখতে পাই বা নাই পাই, টাইগার আমাদের দেখেছে, এটাই আমাদের শান্তি। তবে হ্যাঁ, এখন একটা দিনও মিস যাচ্ছে না, তো সেই আশায় আশায় আর কি আমরা এখন আবার ভাবছি যে ঠিক আছে, একটু বেলা হয়েছে, নিশ্চয়ই এখন পাওয়া যাবে, দেখা যাক কি হয়। আর রোজ পেলে আবার একটু মনে হয় জিনিসটা খুব ইজি, আসলে তো তা নয়, আসলে বেশ আর কি টাফ। তো সেই ব্যাপারটা আর কি আমরা একটু এক্সপিরিয়েন্স করতে পারছি যে হ্যাঁ, জিনিসটা একটুখানি হলেও কঠিন আছে, মানে এলেই যে পেয়ে যাব এমন তো নয়। যখন কিছুতেই বাঘ দেখতে পেলাম না, তখন আমরা লেপার্ডের জন্য আবার জঙ্গলের একটা অন্য অংশে মুভ করলাম, কিন্তু লেপার্ড ভাগ্য আমাদের খুব একটা ভালো ছিল না। এই এলাকাটা একটু পাহাড়ি, পাহাড়ি পথ, ওই জন্য একটু উঁচু নিচু পথ আর কি বলতে গেলে। মানে এতক্ষণ আমরা সমতল জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিলাম, এবার 1 নম্বর ওই মান্ডোলা থেকে 1 নম্বর রুটের দিকে যেতে যে রাস্তাটা পুরোটাই পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ি পথ। বাঘ যেখানে বেশি থাকলে লেপার্ডের তো মানে পপুলেশনই কম হবে, এমনিতেই পপুলেশন কম। পেঞ্চে দেখুন, পেঞ্চ বলছি, ওইটা কোথায় গেছিলাম? পেঞ্চেও ভালো, হ্যাঁ নাগজিরায় আপনার মাত্র 23টা না 22টা বাঘ আছে, ওখানে লেপার্ড বলে লেপার্ড, বলে লেপার্ড। আজকে সকালবেলার সাফারিটা ওভারঅল একটু খারাপই হয়েছে, কোনো কিছুই প্রায় দেখতে পাইনি। তবে পাখি 2-4টে দেখেছি, সেটা তো অস্বীকার করার মতো নয়। শাল, বাঁশ এবং বিভিন্ন ধরনের গুল্ম ও ঘাস এই বনকে সমৃদ্ধ করেছে। বর্ষাকালে বন হয়ে ওঠে সবুজের সমুদ্র, আর শীতকালে পাতা ঝরা গাছের ফাঁক দিয়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ তুলনামূলক সহজ হয়। আর গরমকালেও কিন্তু এখানে বাঘ দেখার জন্য আদর্শ, সেই জন্য আমরা গরমকালেই এসেছি। এই টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একাধিক নদী, গোপদ, বানাস, মোহন, মাওয়াই, উমরারি এবং কোদমার নদী এই বনভূমির প্রাণ স্রোত। পাহাড়ি ঢাল, উপত্যকা, ঝর্ণা এবং নদীর সমন্বয়ে সঞ্জয় দুবরি এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। জঙ্গলে এই ব্যাপারটা হয়েই থাকে, সবসময় যদি প্রচুর পাখি বা পশু দেখতে পাই তাহলে তো সেটা চিড়িয়াখানার মতনই হয়ে যাবে। জঙ্গলে একটু আনসার্টেনিটি, এটাই যেন সব থেকে ভালো। আর পদে পদে কিছু একটা বেরোবে, এই যে রোমাঞ্চটা, এটাও কিন্তু অস্বীকার করার মতন নয়। বাঘ না পেলেও জঙ্গলের অন্যান্য সদস্যরা কিন্তু ক্রমাগত আমাদের মন ভরিয়ে চলেছে। আবার আমরা আবার মান্ডোলা গ্রাসল্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গ্রাসল্যান্ডটা, এটাই হচ্ছে এখানকার মূল রঙ্গমঞ্চ। যা হবে সিনেমা এখানেই হবে। আমরা ওই জন্য এখানে ওদিকে একটা জিপসি আছে, এটা তো আমাদের জিপসি। রিসর্টে ফিরে এবার দুপুরের খাবার পালা, তারপর আবার যাব সাফারিতে। तो आज हम पहले जाएंगे वो कंजरा की तरफ,
फिर नहीं, पहले मंडोला चलेंगे। पहले मंडोला होके मंडोला में उसी टाइगर- रास्ते में हाँ, होगा। मंडोला में पग मार्क वगैरह फिर चेक करते हैं कि हाँ, टाइगर हाँ। मूवमेंट कहाँ पे हुआ है। ठीक ठीक। उसके बाद फिर हम कंजरा झील के तरफ चलेंगे। अच्छा, कंजरा झील अच्छा। में क्या है कि T17 की जो फीमेल है हाँ। 2 लीटर की, उसके भी बच्चे हैं 2, अच्छा तो वो भी बच्चे दिखने के चांसेस हैं। तो थोड़ा सा हम कंजरा को भी ट्राई करेंगे। तो ठीक, आपके ठीक। साथ लगभग मौसीमा देख लिया आपने, हाँ हाँ T67 मेल देख लिया आपने, हाँ। T40 देख लिया, हाँ। उसके 2 बच्चे आपने देख लिए। हाँ, हाँ। अब हम आज नेक्स्ट ट्राई करेंगे दूसरे टाइगर के लिए। ঠিক ঠিক। চলে মান্ডোলা যে গ্রাসল্যান্ডটা, ওই গ্রাসল্যান্ডে গেছিলাম, এবার কিছু পাওয়া গেল না, কিছুক্ষণ খোঁজাখুঁজি করে এখন আমরা রুট নাম্বার 1-এর দিকে যাচ্ছি। এটা হচ্ছে मौसिमार एरिया। मौसिमा की सुबह साइटिंग हुई थी उधर? मौसिमा की नहीं हुई थी, उसके सब एडल्ट का हुआ था। अच्छा फीमेल अच्छा एक और एक 48 मेल। আচ্ছা। মাসিমার সকালেও দেখা পাওয়া যায়নি, কিন্তু সকালবেলা মাসিমার ছেলে মেয়েদের দেখা পাওয়া গেছিলো। তো আমরা সেই মাস্তুতো ভাই বোনের খোঁজেই যাচ্ছি, দেখা যাক। আজকে এই এখনো পর্যন্ত জঙ্গলটা বেশ সাইলেন্ট, মানে সকালবেলা অ্যালার্ম কল কিছু পেয়েছিলাম, কিন্তু এখন তো অ্যালার্ম কলও সেরকম কিছু পেলাম না। আর হরিণ আছে প্রচুর, হরিণগুলো সামনে চলে আসছে, পাগমার্ক পাওয়া গেছে। ওই দেখে দেখে আর কি অ্যান্টিসিপেট করার চেষ্টা হচ্ছে যে কোথায় আছে বা কোন দিকে গেছে বা আমরা কোন দিকে যাব, এইটাই। আর এই হলো ব্যাপার। এবার জিনিসটা পরপর যদি টাইগার সাইটিং হয়, বা আমরা কালকে যেটা হয়েছিল ঢুকেই টাইগার পেয়ে গেছি, তো তখন অ্যাপারেন্টলি মনে হয় যে ব্যাপারটা খুব ইজি এবং আমরা এসেই পেয়ে যাব, পরের বারও তাই হবে। কিন্তু অলরেডি আমাদের 3টে সাফারি, এটা 3rd সাফারি চলছে। তার মধ্যে প্রথমটাতেই টাইগার দেখতে পেয়েছি, দ্বিতীয়টা সকালবেলার, আজকে সকালবেলা সাফারিটা ফাঁকাই গেছে, টাইগার পাইনি, কিছু বার্ডস পেয়েছি। এবার সেগুলো আর কি সেরকম কিছু নয়, মানে ময়ূরের নাচ এখন ভীষণ কমন হয়ে গেছে। আমরা যেহেতু এপ্রিল মাস, ময়ূরের ব্রিডিং সিজন, প্রত্যেকটা মোড়ে মোড়েই ময়ূররা নাচছে। তো লেগ ডিসপ্লে যেটাকে বলে সেটাও দেখতে পেলাম, একসাথে অনেকগুলো ময়ূর নাচছে, একসাথে 2টো ময়ূর নাচছে, 2টো অবধি ম্যাক্সিমাম দেখেছি। বেশ 3টে-4টে হলে তাহলে আর কি সেটা একটা দেখার মতন ব্যাপার হতো। 2টো অবধি দেখছি, অনেক জায়গাতেই দেখছি। তো দেখা যাক এখন আমাদের ভাগ্যে কি আছে। এই জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর জীববৈচিত্র্য। সঞ্জয় ধুবড়ি মধ্য ভারতের অন্যতম সমৃদ্ধ বন্যপ্রাণ আবাসস্থল। এখানে তৃণভোজী, মাংসাশী, সরীসৃপ এবং পাখির বিপুল বৈচিত্র্য দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগার এই রিজার্ভের প্রধান আকর্ষণ। বর্তমানে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবং বিভিন্ন ক্যামেরা ট্র্যাপ ও পর্যবেক্ষণে নিয়মিত বাঘের উপস্থিতিও ধরা পড়েছে। ঘন শালবন, পর্যাপ্ত শিকার এবং বিস্তীর্ণ নিরবিচ্ছিন্ন বনভূমি বাঘের জন্য আদর্শ আবাস তৈরি করেছে। বাঘ ছাড়াও এখানে রয়েছে চিতা বা লেপার্ড, স্লথ বিয়ার, ঢোল, ইন্ডিয়ান উলফ, স্ট্রাইপড হায়না, গোল্ডেন জ্যাকল, এটা হচ্ছে বার্নাস নদী। বার্নাস নদীর জাস্ট সামনেই এই জায়গাটায় আমরা ওয়েট করছি। শুধু হাওয়ার আওয়াজ ছাড়া এখানে কিছু নেই, মানে স্টার্ট বন্ধ করে দিলে, গাড়ির স্টার্ট বন্ধ করে দিলে ট্রুলি কোনো মিনিমাম আওয়াজ, কোনো মিনিমাম নয়েজ কিছু নেই। এখানে ঘন জাম গাছের একটা এলাকা আছে, তার নিচে বাঘ বসে থাকে, সেই জন্য আমরা এখানে এসেছি। দেখা যাক। জামের ছায়া খুব ঘন, প্লাস নদীটা আছে নদীর জাস্ট পাশেই।
হরিণদেরও এ সময় প্রজনন ঋতু, আর কিছু কিছু হরিণের ছোট ছোট বাচ্চাও আছে। দূর থেকে তাদের একসাথে দল বেঁধে ঘুরে বেড়াতে দেখতে বেশ ভালো লাগে। সাথে সাথে আছে ময়ূরও। হরিণ শাবকের মা হরিণের থেকে দুধ খাবার দৃশ্যটা ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারলাম না। তবে এসব কিছুর মাঝেই হঠাৎ করে দূর থেকে দেখা দিল T40 বাঘ এবং তার একটি বাচ্চা। দূর থেকে হলেও বাঘ তো বটে, তাই ক্যামেরারও লেন্স ঘুরে গেল তাদের দিকেই। এরপরে আমরা রিসর্টের দিকে ফেরত আসা শুরু করলাম। সন্ধেবেলা এখানে বেজায় ধুলো উঠছে ফেরার সময়। রাতে রিসর্টে আজকে একটু নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাইগা উপজাতির মানুষরা এসেছেন। আজকে তাদের লোকায়ত নাচ গান দেখার পালা। আমাদের দলের সদস্যরাও কেউ কেউ এই আনন্দ অনুষ্ঠানে মাতলেন। আমার প্রাণ রে, তাই তো? যা ক্যামেরা অন করতে না করতে শো শেষ। না, না, আপনাকে আমি করতে দেবো না শুটিং। বাংলা বছরের শেষ সকাল, আজকে তো নববর্ষ। আমাদের আজকে এটা 4th সাফারি। টোটাল 6টা সাফারি করবো, তার মধ্যে 3টে অলরেডি করে ফেলেছি। তার মধ্যে 2টোতে টাইগার সাইটিং হয়েছে। আজকে যাচ্ছি আবার, আজকের মেন টার্গেট সেই টাইগারই। যদি বার্ডস কিছু দেখতে পাই তো তুলব, কিন্তু বিকেলবেলা আমরা একটু বার্ডস টার্গেট করেই এগোবো ভাবছি, বিকেলবেলার যে সাফারিটা। তো আজকের জন্য, আজকে তো শুধু তাই নয়, আমরা চেষ্টা করব আজকে মেল টাইগার যেটা আছে শুধু তাকে দেখার, যাকে আমরা আগে 2-1টা সাফারি জুড়ে চেষ্টা করেছি কিন্তু পাইনি। জঙ্গলে থাকলে সকাল বিকেল সাফারিটা প্রায় নিয়মের মতন। জঙ্গল এত সুন্দর লাগছে এই দিকটা। এটা তো ক্যাম্প এরিয়া, ক্যাম্পে নেমে আর কি একটুখানি, এটা অ্যাকচুয়ালি ওয়াশরুম ব্রেক, বাট এই যে নিস্তব্ধতা, এটা আর কি আনপ্যারালাল। যারা এই নিস্তব্ধতা উপভোগ করেননি, কখনো জানেন না, তাদেরকে বলবো একবার অন্তত লাইফে জঙ্গলে আসুন, জঙ্গলের এই যে সাইলেন্সটাকে উপভোগ করুন, কারণ এটা ইটসেলফ একটা থেরাপি। আমরা শহরের মধ্যে খুব হাসিল বাসল, অনেক হইচই চেঁচামেচির মধ্যে থাকি, তো আমাদের মাঝে মাঝে আর কি এরকম ডিটক্স করার দরকার আছে। আজকে আমাদের ভাগ্যটা একটু বেশি ভালো হতে চলেছে। তখনও আমরা জানি না যে এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে। সত্যি সত্যি যখন জানলাম তখন নিজের ভাগ্যকেই ঈর্ষা হচ্ছিল। আপনারা আগেই জানেন যে মান্দালা গ্রাসল্যান্ড সঞ্জয় ডুবরির অন্যতম বিখ্যাত টাইগার সাইটিং জোন। এখানে এত বড় বড় সবুজ ঘাস সবসময় থাকে, বলা যায় 12 মাস থাকে। যে সময় পুরো জঙ্গলের অন্যান্য অংশের সমস্ত জলাশয় প্রায় শুকিয়ে যায় বা জল কমে যায়, সেই সময়ও কিন্তু মান্দালা গ্রাসল্যান্ডে ঘাস বেশ বড় বড় থাকে এবং সবুজ থাকে। তার কারণ সবসময় এখানে জল থাকে নিচের দিকে। টাইগাররা এখানেই বেশিরভাগ সময় কাটায়। যে সমস্ত টাইগার এই এলাকার আশেপাশে ঘোরে, তারা সকাল বিকেল একটা সময় না একটা সময় মান্দালা গ্রাসল্যান্ডে আসবেই। আর যদি
সাফারি গাড়ির ভাগ্য ভালো থাকে তাদের দর্শনও পাওয়া যাবে। আমরা সেই জন্য প্রত্যেকটা সাফারিতেই সকালবেলা আগেই এই জায়গাটা একবার ঘুরে নিতাম। যদি এখানে বাঘের দেখা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা, আর যদি দেখা না পাওয়া যায় তাও আমরা অপেক্ষা করতাম। আজকে আমরা যখনই মান্ডালার দিকে যাচ্ছি, গিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ। ত্রিশূল নামের পুরুষ এক বিশাল বড় বাঘ একটি পুরুষ হরিণকে শিকার করেছে এবং সে ঝোপের আড়ালে বসে সেই হরিণটিকেই উদরস্থ করছে। সেই যে একটা অদ্ভুত হাড় চেবানোর মর্মর শব্দ, যেটা সাধারণভাবে শুনতে পাওয়া কিন্তু সম্ভব নয়, সেটা শুনতে পেলাম। সেই শব্দ হয়তো আমি রেকর্ড করে আনতে পারি, কিন্তু সেই অভিজ্ঞতাটা অনির্বচনীয়। রক্ত ফক্ত লেগে আছে কানে কানে। तब ऐसे एक कील को पूरा खाने से अच्छा अच्छा, अरे उठছে উঠছে উঠছে, ওয়াও, মুখে খাবার। আমাদের জিপসি যেখানে দাঁড়িয়ে আছে তার 5-10 হাতের মধ্যেই একটা বিশাল বড় বাঘ তার শিকার নিয়ে বসে খাচ্ছে এবং মাঝে মাঝে মাথা তুলে জিপসি গাড়িগুলোকে আড়াল থেকে একটু দেখে নিচ্ছে। এটা কিন্তু ভীষণই রোমাঞ্চকর একটা দৃশ্য। ভাবুন তো, জঙ্গলের মধ্যে একেবারে আদিম অবস্থায় একটি বাঘকে শিকার ধরে খেতে দেখা। তবে ঠিক শিকার ধরে নয়, শিকারটা হয়তো সে ভোর রাতের দিকে ধরেছে। এত বড় একটা হরিণ খেতেও কিন্তু তার বেশ সময় লাগছে। পুরুষ হরিণ কিভাবে বললাম, কারণ তার শিংটা মাঝে মধ্যেই ঝোপের উপর দিয়ে দেখা যাচ্ছে। এই এলাকায় এরপর আরও 3টে বাঘ চলে এলো। T40 তার বাচ্চা দুটিকে নিয়ে এখানেই ঘুরঘুর করছে। তাদেরও একটু খাবার দাবার পাবার শখ হয়েছে। যদি কোনোভাবে এই ত্রিশূল নামের পুরুষ বাঘ তাদেরকে একটু জায়গা ছেড়ে দেয়, তাহলেই তারা কিন্তু খেতে চলে আসবে। বাচ্চা দুটো সেটাই ইচ্ছে, কিন্তু তাদের আবার একটু ভয়ও আছে। কিছুদিন আগে এই বাচ্চা দুটিরই আরও একটি সহোদর বা সহোদরাকে ত্রিশূল নামের এই বাঘটি মেরেছে। তো সেই জন্য ওদের মনে সবসময়ই একটা ভয় কাজ করছে এবং মায়ের কাছাকাছি সবসময় থাকছে। একসাথে একই ফ্রেমে 4টে বাঘ দেখতে পাওয়া কিন্তু যথেষ্ট ভাগ্যের ব্যাপার। এদিনটা প্রায় পুরো সাফারি টাইমে আমরা এখানেই বসে কাটিয়েছি। কোথাও জিপ নিয়ে ছোটাছুটির তাড়াই ছিল না। বাঘ সাধারণত শিকার নিয়ে একটু ঝোপের ভেতরে বা একটু আড়ালে গিয়ে খায়, তো সেটাই দেখতে পেয়েছি। সেই জন্য হয়তো খুব পরিষ্কার একেবারে চোখ মুখের ছবি আসেনি, কিন্তু গাছের আড়ালে বা ঘাসের পেছনে এই যে একটা রহস্যময় বাঘের উপস্থিতি, এটাই কিন্তু যথেষ্ট গায়ে কাটা দেওয়া। খেতে খেতে একটা সময় ত্রিশূলের পেট ভরে গেল। এবার আর সে ওই খাবারের দিকে ফিরে তাকাবে না। সে এখন জল খেতে ব্যস্ত হয়ে পড়েছে, আর এটাই হয়তো সিগন্যাল। ছোট বাঘ দুটো এবং তাদের মা আস্তে আস্তে উচ্ছিষ্ট শিকারটার দিকে এগোয়। তারা এবারে বাকি অংশটুকু খেয়ে শেষ করবে।
জঙ্গলে এরকমই হয়। বাঘ জঙ্গলে মাঝে মধ্যেই দেখবেন এরকম মূত্র ত্যাগ করতে করতে যায় গাছের গায়ে। এভাবে কিন্তু তারা এরিয়া মার্কিং করে, অর্থাৎ কোন এলাকাটাতে সে থাকবে সেই জায়গাটা সে নির্দিষ্ট করে। এটা আরও একটু বাদে বুঝলাম, কারণ এখানে একে একে বিভিন্ন প্রজাতির শকুনরা এসে ভিড় করছে। এমনকি আমাদের সঞ্জয় ডুবরির ট্রিপের এর পরে যে দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপ গিয়েছিল, তারাও কিন্তু এই একই জায়গায় এই শকুনগুলোকে দেখতে পেয়েছে। সাফারি চলাকালীন আমরা প্রত্যেক দিনই প্যাকড ব্রেকফাস্ট খেতাম। জঙ্গলের মধ্যে যে ব্রেকফাস্ট পয়েন্ট আছে সেখানে দাঁড়িয়ে খাবারগুলো খেতাম। বলার সত্যি সত্যি কোনো ভাষা নেই, মানে আজকে যা সাইটিং হলো মানে ব্যাপক। প্রথমে যখন আর কি আমরা মেল টাইগারটা দেখতে পাইনি, তার আগে ওই যে হাড়গোড় চিবানোর যে একটা কুড়মুড় করে আওয়াজ পাচ্ছিলাম, মানে তাতেই গায়ে কাটা দেওয়ার মতো না। তারপরে তো আবার এই দৃশ্য পুরোটা দেখলাম, মানে পুরো একদম মনে হচ্ছিল যে সেই ন্যাশনাল জিওগ্রাফির কোনো একটা সিন দেখছি চোখের সামনে লাইভ, এরকম একটা আর কি ফিল হচ্ছিল। যা এক্সপিরিয়েন্স হলো, হ্যাঁ, আমার লাইফ টাইম যে এক্সপিরিয়েন্স। নতুন জায়গায় কটা বাঘ থাকবে, সেই হাফ ডজন বাঘ দুদিনের মধ্যে, এটা তো আনএক্সপেক্টেড না? এনিওয়ে, আমি সবাইকে অ্যাডভাইস করব সঞ্জয় ডুবরি একবার ভিজিট করে যান। একদম একদম। বাঘ দেখার একেবারে বিশেষত আজকের যে সাইটিংটা হলো, মানে সব একসাথে 4টে বাঘ, ওফ ছবি টবি সব একদম দারুণ হয়েছে। আশা করছি সবার, সবাই স্যাটিসফাইড। সবাই একদম একদম এরকম দেখা যায় না। না। আজকের ব্রেকফাস্টটা ব্যাপক, এবং শুধু তাই নয়, পরিবেশটাও ব্যাপক। আমরা এখানে দারুণ সাফারি হলো, দারুণ আর কি সাইটিং হলো, তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করছি এখানে। মানে সব মিলিয়ে মিশিয়ে সব একদম জমে ক্ষীর আর কি। আজকে বনভোজনে কি আছে? বনভোজনে আলুর পরোটা, অমলেট, আর এটা হচ্ছে সেই চাটনিটা যেটার ফ্যান হয়েছি আমরা। বাহ, আর পিকল আছে, ম্যাঙ্গো পিকল। আচ্ছা আচ্ছা, পিকল তো এমনি, পিকল তো এমনি, এই যে এমনি মানে প্যাকেটের পিকল। मीठा है? कैसे खाए आप? मतलब ऐसे ही? अच्छा, ये फूल है या बीज है? फूल है, फूल और ही एक है। ये फूल है। अच्छा। इसका फल अलग होगा, फलक से वो ऑयल तेल निकलता है। अच्छा, हाँ, उसको हम लोग फिर ये पूरी बनाते हैं, पूरी उस तेल से। इसको खा के टेस्ट करिए तो सर। खा जाइए, खा जाइए, कोई नहीं। खराब हो कैसे मतलब खा जाइए, इसको इस तरफ खाइए। अच्छा, इस बस तरह। हाँ, इतना भाग खा जाइए, इतना नहीं खाइए, इसके अंदर जाली रहती है, अच्छा, इसको निकालना अच्छा। पड़ता है। ये पीछे से पीछे खा लीजिए। হাফকিং দ্য পয়জন। कैसा लग रहा है? মিষ্টি মহুয়া, লোক ট্রাই করে দেখুন না। महुआ भालोई लागलो खेते। महुआ तो बहुत अच्छा लगा, और ढूंढ रही हूँ कहाँ से लिया जाए। মহুয়া কুড়িয়ে খাচ্ছে এতক্ষণ ধরে, এতদিন ধরে যেগুলো আর কি দেখছিলাম বাদররা হনুমানরা খাচ্ছে, ওরা বললেন যে মানুষরাও খেতে পারে, তো একটু ধুয়ে নিয়ে। পুরো জুসি ফল, সেই জন্যই মানে এটা টেস্ট না করলে বুঝতাম না। ফল না, আসলে এটা ফুল, মানে ফুলটাই একদম জুসি পুরো, ওই জন্যই হনুমানরা বা বাদররা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড়ের চা গুড়ের চা এই ক্যাম্পে দিল আর কি।
বেশ ভালো। গৌতমদা খেয়েছেন গুড়ের চা? ভালো লেগেছে? হাতিদের একটু দেখে নেব। এই যে বাঁধার যে এই যে শিকলগুলো, আগে আমি একবার ট্রাই করেছিলাম তোলার জন্য, হাত ফাত ভেঙে মানে শুধু কবজিতে চাপ পড়ে। এইখানে হচ্ছে হাতি ক্যাম্পের হাতিগুলো, এরা ওখানে বাধা নেই, সেই জন্য আমরা বেশি কাছে যাচ্ছি না। ওদের শিকলগুলো সব এদিকে। এরপর একটু চা পানও চলল, দূর থেকে হাতিগুলোকে দেখাও গেল। আবার চললাম আমরা বিকেল বেলার সাফারির উদ্দেশ্যে। এপ্রিল মাসে প্রচণ্ড গরম, সেই গরমের সাথে পাল্লা দিয়ে রোদের প্রচণ্ড তাপ, তার মধ্যেই টাইগার সাফারিতে বেরিয়েছি। আজকে আমাদের পঞ্চম সাফারি এখন শুরু হবে, বিকেল 4টে বাজে, বিকেলবেলা সাফারি। আর আগামীকাল একটা সাফারি আছে, তারপরে আবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু কলকাতা। এবার ব্যাপার হচ্ছে কোনো জঙ্গলকে ভালোভাবে দেখতে গেলে, ভালোভাবে জানতে বুঝতে গেলে কিন্তু মোটামুটি 6টা সাফারি হলে ভালো। তো সেই হিসেবে আমরা এই প্ল্যানটা রেখেছিলাম যে যাতে 6টা সাফারি থাকে। তো পেছনে দেখা যাচ্ছে সঞ্জয় টাইগার রিজার্ভ বলে লেখা আছে, জঙ্গলের গেট। একটু বাদেই আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। यही समर का टाइम था, हाँ तो हम लोग सुबह आए तो देखा मौसी माँ के बच्चों के साथ में एक बच्चा और था। अच्छा तो सभी बच्चे मिक्स हो गए थे, तो 5 बच्चे दिखने लगे। अच्छा तो हम लोगों ने सोचा ये 5वां कहाँ से आ गया। हाँ बाद में पता चला 17 के एक बच्चे को उन्होंने हायर कर लिया। उसको बहुत दूर तक लेके गए साथ में, अच्छा पता ही नहीं चले कि कौन सा मौसी माँ का है, कौन सा 17 का है। हाँ, अच्छा बहुत दूर जाने के बाद वो वापस आया अच्छा मौसी माँ के ग्रुप से। अच्छा अच्छा मौसी माँ ने उसको बच्चों को डांटा होगा कि छोड़ो, अपने ग्रुप में नहीं है। हाँ 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 4 बच्चे मिलके एक बच्चे को पकड़ ले पकड़ के लेके गया, কাজিন को लेके गया कि चलो मेरे साथ खेलना है, हमारे साथ चलो। সন্ধেবেলার সাফারিতে আমরা অন্যান্য আর কোনো বাঘ দেখিনি। এই ত্রিশূল নামের যে মেল টাইগারটা, এটাই খেয়ে দিয়ে একেবারে ঝর্ণার পাশে ছায়ায় আনন্দ করে শুয়েছিল। উঠে যে হাঁটাচলা করবে সেই কোনো ইচ্ছেই ছিল না। আমরা চারপাশটা একটু তবু ঘুরে দেখেছি, কিন্তু বাঘের ওঠার লক্ষণ না দেখে একটু হতাশই হয়েছিলাম। তারপরে সে সন্ধে যখন গাঢ় হয়ে আসে, তখন একটুখানি উঠে পাশের নালা দিয়ে বয়ে যাওয়া জল পান করতে লাগলো। বিকেলবেলাও কিন্তু বেশ কিছু শকুনরা এসে ভিড় করেছে। আমরা ভাবছিলাম যে শকুনগুলো হয়তো তাড়াতাড়ি খাবারটা শেষ করে আবার ফিরে যাবে, কিন্তু বাস্তবে দেখলাম তা নয়। তারা মোটামুটি দিন দুয়ারাই ওখানেই বসেছিল এবং হরিণের বাকি অংশটা খেয়ে পরিষ্কার করছিল। বইয়ের পাতায় পড়া খাদ্য শৃঙ্খল এত সুন্দরভাবে যে এখানে দেখতে পাবো, সেটা কিন্তু ভাবতে পারিনি। বসন্তকাল প্রজনন ঋতু, ঘর বাঁধার পালা পাখিদের, সেই জন্য প্রায় বেশিরভাগ পাখিকেই জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে। এই সময় এলে এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। বাঘ দেখার সাথে সাথে পাখি দেখা, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে জোড়ায় জোড়ায় পাখি দেখার সম্ভাবনা বেড়ে যায় এই সময়। আমরাও মন প্রাণ ভরে ছবি তুললাম। সন্ধেবেলা এক এক দিন আমরা এক এক রকমের ইভেন্ট রাখতাম। প্রথম দিন যেমন আমরা নিজেদের মধ্যে গল্প করে কাটিয়েছি বা ইন্ট্রোডাকশন করেছি, কে কতদিন ধরে বার্ডিং করছেন, কোথা থেকে এসেছেন, সেই সব বিষয়ে যেমন আমরা জেনেছি, তেমনি অন্য এক সন্ধ্যায় নাচ গানের আসর ছিল। আর আজকে হোমস্টে ওনার মিশ্রাজির কাছ থেকে এই জঙ্গলের ইতিহাস আর मौसी मार इतिहास सुनलाम। इन तीनों बच्चों को एक साथ मौसी माँ के पास पहुँचने में और इनको सेफ होने में बहुत डिपार्टमेंट को मतलब
प्रॉब्लम फेस करना पड़ा था, क्योंकि बच्चे ऐसी एज में थे इनको ट्रैंकुलाइज करके इनक्लोजर में नहीं डाल सकते थे, कैच नहीं कर सकते थे। कि इसका माँ मर गई थी क्या? माँ ट्रेन एक्सीडेंट में मर गई थी सर। ओहो, ये अभी ट्रेन एक्सीडेंट? यहाँ ट्रेन लाइन कहाँ है? ट्रेन लाइन है ना सर, जिस ट्रेन से आप लोग आए हैं उधर हावड़ा रूट से, वहाँ से वहाँ हाँ चले गए थे। इसमें है रूट है ना सर। वहाँ चला गया था। वो पास में उसका टेरिटरी है, मौसी माँ का बहन का टेरिटरी था उस एरिया में। एक सेकंड फोन बज रहा है। সঞ্জয় তুবড়ি ভ্রমণের সেরা সময় সাধারণত নভেম্বর থেকে এপ্রিল। শীতকালে আবহাওয়া আরামদায়ক থাকে এবং পাখি দেখার জন্য সময়টা খুব ভালো। মার্চ থেকে মে মাসে গাছের পাতা কমে যাওয়ায় বড় স্তন্যপায়ী প্রাণী এবং বাঘ দেখার সম্ভাবনা কিছুটা বাড়ে। কেন যাবেন সঞ্জয় তুবড়ি? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। এখানে পর্যটকের ভিড় কিন্তু তুলনামূলকভাবে কম। প্রকৃতি অনেক বেশি বন্য ও নির্জন। বার্ডিংয়ের সুযোগ দুর্দান্ত। এত পাখি যখন আছে তখন পাখি দেখতে পাওয়ার চান্সেসও অনেক বেশি। আর যে কোনো অরণ্যে প্রচুর শিকারী পাখি দেখতে পাওয়া যায়, তো সেটাও একটা বড় ব্যাপার। বাঘ সহ মধ্য ভারতের সম্পূর্ণ ইকোসিস্টেমকে কাছ থেকে দেখতে পাবেন এই সঞ্জয় তুবড়ি টাইগার রিজার্ভে এলে। শকুনের জন্য কিন্তু এই এলাকা গুরুত্বপূর্ণ। এখানে রেড হেডেড ভালচার, হোয়াইট রাম্পড ভালচার, ইজিপশিয়ান ভালচার এবং সিনারাস ভালচার সবই দেখা যায়। বর্তমানে ভারতে শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে, তাই এই ধরনের এলাকাগুলি সংরক্ষণের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটা একটা টাইগার রিজার্ভ, কিন্তু পাখি প্রেমীদের জন্যও সঞ্জয় তুবড়ি একটি অসাধারণ গন্তব্য। সরকারি তথ্য অনুযায়ী এখানে প্রায় 309 প্রজাতির পাখি নথিভুক্ত হয়েছে। ভাবুন, একটা টাইগার রিজার্ভে 300রও বেশি প্রজাতির পাখি। শালবন, নদী, খোলা তৃণভূমি এবং জলাভূমির মিশ্রণ থাকার ফলে বিভিন্ন আবাস ভিত্তিক পাখি একসঙ্গে দেখা যায়। ফলে একদিনের সাফারিতেই র্যাপ্টর, উডল্যান্ড স্পেশালিস্ট, জলচর পাখি এবং বিভিন্ন প্যাসারাইন প্রজাতির পাখি দেখার সুযোগ তৈরি হয়। শেষ দিনে গন্তব্য গোইন্দওয়াড়। এখানেই আমরা প্রথম দিকে মৌসিমাকে দেখতে পেয়েছিলাম, তবে এখন আমরা মৌসিমাকে দেখতে পেলাম না। আর এদিকে আসার মূল উদ্দেশ্য পাখি দেখা। সঞ্জয় তুবড়িতে সাধারণত মানুষ বাঘ দেখতেই যান। আলাদা করে পাখির জন্য যদি ট্যুর করেন তাহলে যে গাইড এবং জিপসি ড্রাইভারকে আগে থেকে বলে দেবেন, তো সেরকমভাবে ওনারা সেই রুটগুলোতে নিয়ে যাবেন। সেদিন আমরা বাঘের পেছনে না ছুটে একটু পাখি দেখব স্থির করলাম। পাখি দেখার জন্য এই গোইন্দওয়াড় হচ্ছে সেরা জায়গা। তবে প্রচুর যে পাখি দেখেছি এমন নয়, যেটুকু দেখেছি সেটা ভালোই লেগেছে। আমরা এসে গেছি গোইন্দওয়াড়ে। এবার মৌসিমাকে আমরা এখানেই দেখেছিলাম প্রথম দিন। মৌসিমা ছাড়া মৌসিমার দুটো কাব রয়েছে, একটা মেল টাইগারও রয়েছে। তবে টাইগারের থেকেও আজকে আমরা একটু পাখির প্রতি আর কি মনোযোগ দিচ্ছি। এটা যেহেতু পুরোটাই গ্রাসল্যান্ড এরিয়া, তো এখানে পাখির হ্যাবিটেট বেশ ভালো। আর গোইন্দওয়াড় এটা একটা গ্রাম ছিল আগে, সেই গ্রামটা জঙ্গলের ভেতরেই ছিল এখানে। এবার সেটা রিলোকেট করা হয়েছে, এখন আর নেই। এবার এই যে পেছনে এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা স্কুল বিল্ডিং ছিল ওদের আগে, তো এখন ফরেস্টের ক্যাম্প রেখেছে ওখানে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হলো যে এখানে একটা দুটো জায়গায় দেখলাম যে এরকম ছোট ছোট ওয়াটার হোল মতন করা। এই যে বাঘ হয়তো এসে বসে না, কিন্তু ম্যামেল যারা আছে জল খাবার জন্য তাদের এটা করা হয়েছে আর কি জায়গাটা। মানে এখানে হরিণ টরিণ তো আসেই, আর পাখিও আসে প্রচুর। তো এই হলো ব্যাপার। আমাদের ব্রেকফাস্ট চলছে এখানে আজকে। এখানে ব্রেকফাস্ট, এছাড়াও ডিম সিদ্ধ কলা আছে। দেখি আমি আমার ডিম সিদ্ধ কলাটা সংগ্রহ করে আনি। বেশ সুন্দর আর কি, জাম গাছের ছায়া, জাম গাছের ঘন ছায়া।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ব্রেকফাস্ট করা হচ্ছে। তো প্রতিদিনই আমরা প্রায় যতদিন ছিলাম প্রত্যেক দিনই আর কি জঙ্গলেই ব্রেকফাস্ট করা হয়েছে। ও আজকে ডিম সেদ্ধ নেই, ডিম সেদ্ধর বদলে আজকে ডিমের অমলেট। শেষ বেলায় বাড়ির প্রিয়জনদের জন্য সুভেনির শপ থেকে কেনাকাটা করছেন অতিথিরা। আজকে আমাদের এখানে শেষ দিন, আমাদের 6টা সাফারি কমপ্লিট। আর সুপ্রতিমের সাথে যে দলটা এসেছে, মানে সেকেন্ড ব্যাচ, আমাদের সেকেন্ড ব্যাচও এসে গেছে। এবার ওরা আবার 6টা সাফারি করবে, আগামী কয়েকদিন ওরা আবার থাকবে, ওদের সঞ্জয় ডুবরি দেখা হবে। তো ওনাদের জন্য আর কি আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আশা করছি আমাদের যে ট্রিপ হলো সেরকম ওনাদেরও হবে। যা যা ছবি টবি হবে সেগুলো শেয়ার করবো আমি। ফ্র্যাঙ্কলিন এই যে দৌড়াচ্ছে, এই যে ফ্র্যাঙ্কলিন গেল। মধ্যপ্রদেশের জনপ্রিয় টাইগার রিজার্ভগুলোর আড়ালে লুকিয়ে থাকা এই বনভূমি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছে। ঘন শালবন, 309 প্রজাতির পাখি, সমৃদ্ধ স্তন্যপায়ী প্রাণীকুল, সাদা বাঘ মোহনের ঐতিহাসিক উত্তরাধিকার এবং ক্রমবর্ধমান বাঘের উপস্থিতি, সব মিলিয়ে সঞ্জয় ডুবরি সত্যিই কিন্তু ভারতের অন্যতম আন্ডাররেটেড টাইগার রিজার্ভ। যে উঁচু ঢিবিটা, ওখান থেকে একবার দুবার কল এসছে প্রথমে, তারপর গোটা বিকেল থেকে সন্ধেবেলা অবধি আর কোনো কলও নেই, আর ওরা বেরোয়ও নি। কালকে হিউজ গরম ছিল না। হ্যাঁ, এইখান থেকে যার যা শট নেওয়া নিয়ে নাও, নিয়ে বেরিয়ে যাও। আর নিয়ে নিচে আর নেবে না। সঞ্জয় ডুবরিতে 3টে ব্যাচে আমরা প্রায় 25-26 জন মতন মানুষকে ঘুরিয়েছিলাম 2026 সালের এপ্রিল মাসে। সেই সব ভিডিও কম বেশি কম্পাইল করে আজকের এই পর্বটা বানিয়েছি। কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার ভ্রমণ প্রেমী আর প্রকৃতি প্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।